ওয়েলকাম টু গাইডেন্স গুরু ইন পার্টনারশিপ উইথ আন একাডেমি। আমি অপূর্ব ধর আজ তোমাদের সঙ্গে মডার্ন হিস্ট্রির উপর বেস করে বেশ কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ আলোচনা করব, যা তোমাদের সমস্ত আপকামিং এক্সামের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার আগে আমরা দেখে নিই যে আমাদের এই অবজেক্টিভ হিস্ট্রির ক্লাসটা কবে কবে হচ্ছে। আমাদের এই ক্লাসটা হচ্ছে প্রতি বৃহস্পতি, শুক্র, শনি ঠিক সন্ধ্যে 7টার সময়। তার আগে তোমাদের জানিয়ে রাখি, আনএকাডেমি হলো ভারতবর্ষের একটি লার্জেস্ট অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম, যেখানে সমস্ত কম্পিটিটিভ এক্সামের উপরেই প্রিপারেশন দেওয়া হয়ে থাকে। তো তোমরা যারা এখনও আনএকাডেমি জয়েন করনি, তারা আমাদের ডেসক্রিপশন বক্স থেকে আনএকাডেমি অ্যাপটি ইনস্টল করে নাও এবং আনএকাডেমিতে যে ফ্রি ক্লাসগুলো প্রোভাইড করা হচ্ছে সেগুলো দেখার জন্য আমাদের যে ইনভিটেশন কোড গাইডেন্স গুরু, এই গাইডেন্স গুরু কোডটা প্রোভাইড করো। এটা প্রোভাইড করলেই কিন্তু তোমরা আনএকাডেমির ক্লাসগুলো একেবারে বিনামূল্যে দেখতে পাচ্ছ। তো আজকের ক্লাস শুরু করা যাক। আজকের আমাদের প্রথম প্রশ্ন হলো, বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন? তোমরা কিন্তু প্রত্যেকেই কমেন্ট বক্সে অ্যান্সার জানানোর চেষ্টা করো। তো এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 3, মীর কাসিম। তো বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব কিন্তু ছিলেন মীর কাসিম। নেক্সট, পলাশির যুদ্ধের সময় ইংরেজ সৈন্যকে কে নেতৃত্ব প্রদান করেছিলেন? এখানে কিন্তু আমাদের প্রত্যেকটি কোশ্চেনে রেলওয়ে ওরিয়েন্টেড কোশ্চেন, তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। তোমরা সকলেই কমেন্ট বক্সে কমেন্ট করে জানানোর চেষ্টা করো যে পলাশির যুদ্ধের সময় ইংরেজ সৈন্যকে কে নেতৃত্ব প্রদান করেছিলেন। এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 1, রবার্ট ক্লাইভ। রবার্ট ক্লাইভই কিন্তু পলাশির যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন ইংরেজের পক্ষ থেকে। এবং এই পলাশির যুদ্ধ কবে হয়েছিল? 23শে জুন 1557। 23শে জুন 1557। নেক্সট, কোন সালে ভারতের শাসনভার ব্রিটিশ রাজতন্ত্রের অধীনে যায়? অর্থাৎ এখানে তোমাদের বলতে হবে যে কোন সালে ভারতের যে শাসনভার তা ব্রিটিশ ক্রাউনের আন্ডারে যায়। এখানে কিন্তু প্রত্যেকটি কোশ্চেনই খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 2, 1858। এই 1858 খ্রিস্টাব্দ থেকে কিন্তু ভারতের যে শাসনভার তা ব্রিটিশ ক্রাউনের অধীনে যায়, অর্থাৎ ব্রিটিশ রাজতন্ত্রের অধীনে যায়। তো আমরা যদি এখানে এডিশনাল ইনফরমেশনটা দেখি, এখানে বলছে দ্য রুল অফ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়াজ ট্রান্সফার্ড টু দ্য ব্রিটিশ ক্রাউন ইন দ্য পারসন্স অফ কুইন ভিক্টোরিয়া আফটার দ্য ইন্ডিয়ান রেভিলিয়ন অফ 1857। অর্থাৎ 1857 যে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ, তারপর কিন্তু ভারতের যে শাসনভার তা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে কিন্তু ব্রিটিশ ক্রাউনের কাছে ট্রান্সফার করা হয়। এবং সেই সময় ব্রিটিশ ক্রাউন কে ছিলেন, অর্থাৎ রানী ছিলেন রানী ভিক্টোরিয়া, যাকে তার আগেই ভারতের সাম্রাজ্ঞী হিসেবে ঘোষণা করা হয়েছে। তো তার হাতে ভারতের শাসনভার কবে যায়? 28শে জুন 1858 খ্রিস্টাব্দে। 28শে জুন 1858। তো তোমরা কিন্তু এডিশনাল ইনফরমেশনগুলো খেয়াল রাখবে। নেক্সট, নিম্নলিখিত কোন যুদ্ধের পর ভারতবর্ষে ব্রিটিশ প্রভুত্ব কায়েম হয়? তো এই ক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 3, বক্সার। পলাশির যুদ্ধের পরেই ভারতবর্ষে অনেকাংশেই স্বাধীনতা বা ক্ষমতা একেবারেই ব্রিটিশের অন্তর্গত হয়ে যায়। কিন্তু শেষ যে এই বক্সারের যুদ্ধ, এই বক্সারের যুদ্ধের পর পুরোপুরিভাবে ভারতবর্ষে ব্রিটিশ প্রভুত্ব কায়েম হয়। নেক্সট, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে সংসদীয় নিয়ন্ত্রণের অন্তর্গত হয়? অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কবে পার্লামেন্টারি কন্ট্রোলের অন্তর্গত হয়? এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 1, 1773। অর্থাৎ 1773 যে রেগুলেটিং অ্যাক্ট, এই রেগুলেটিং অ্যাক্টের ফলেই কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি সংসদীয় নিয়ন্ত্রণের অন্তর্গত হয়। তো আমরা যদি এখানে এডিশনাল ইনফরমেশনটা দেখি, তাহলে দেখো, দি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়াজ ব্রট আন্ডার দ্য পার্লামেন্টারি কন্ট্রোল ইন 1773। অর্থাৎ আমরা যে একটু আগে আলোচনা করলাম, the Parliament of Great Britain imposed a series of administrative and economic reforms by the Regulating Act of 1773। আমি তোমাদের যা বললাম যে রেগুলেটিং অ্যাক্ট 1773 আন্ডারেই কিন্তু
ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পার্লামেন্টারি কন্ট্রোলের আন্ডারে আসে অ্যান্ড বাই ডুইং সো ক্লিয়ারলি এস্টাবলিশড ইটস সোভিরেন্টি অ্যান্ড আলটিমেট কন্ট্রোল ওভার দ্য কোম্পানি। অর্থাৎ এর ফলেই কিন্তু পার্লামেন্ট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ার উপরে কন্ট্রোল পায়। আমাদের নেক্সট কোশ্চেন, দ্য ইমরেঞ্জ অফ ব্রিটিশ পাওয়ার ইন ইন্ডিয়া ইজ ফ্রম দ্য ব্যাটেল অফ বক্সার। এই কোটেশনটি কে বলেছেন? আশা করি তোমরা সকলেই এর অ্যান্সার দিতে পারবে। এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 1 স্যার স্টিফেন। স্যার স্টিফেনই কিন্তু উপরিক্ত মন্তব্যটি করেছিলেন। নেক্সট, কোন সাল থেকে ব্রিটিশরা ভারতীয় মুদ্রায় ব্রিটেনের রাজার ছবির ব্যবহার শুরু করে? বা এখানে তোমাদের বলতে হবে যে কোন সাল থেকে ব্রিটিশরা ভারতীয় মুদ্রায় ব্রিটেনের রাজার যে প্রোটলেটের সেই প্রোটলেটের ব্যবহার শুরু করে। এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 1 1835। 1835 সাল থেকেই কিন্তু ব্রিটিশরা ভারতীয় মুদ্রায় ব্রিটেনের রাজার ছবি বা প্রোটলেটের ব্যবহার শুরু করে। নেক্সট, হিন্দু কলেজের প্রতিষ্ঠা কে করেন? এটা আশা করি তোমরা সকলেই অ্যান্সার করতে পারবে। তো এই ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 1 রাজা রামমোহন রায়। হিন্দু কলেজের প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। এখানে তোমাদের হোমওয়ার্ক হলো হিন্দু কলেজের বর্তমান নাম কি তা তোমাদের বলতে হবে। হিন্দু কলেজের কারেন্ট নেম এখানে তোমাদের বলতে হবে। নেক্সট, ইস্ট ইন্ডিয়া কোম্পানি দস্তক গ্রহণের সময় বাংলার নবাব কে ছিলেন? তো এই ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 2 ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন দস্তক গ্রহণ করে ফারুক সিয়ারের কাছ থেকে ফরমান বা দস্তক, সেই সময় কিন্তু বাংলার নবাব ছিলেন নাজাম-উদ-দৌলা। নেক্সট, ফোর্ট উইলিয়ামের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? তো এটাও কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা এখানে কিন্তু সকলেই অ্যান্সার করার চেষ্টা করো। তো এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 4 স্যার চার্লস আইয়ার। ফোর্ট উইলিয়ামের যে প্রথম প্রেসিডেন্ট তিনি কিন্তু ছিলেন স্যার চার্লস আইয়ার। নেক্সট, ভারতীয় শিক্ষা ব্যবস্থায় ফিল্টারেশন থিওরির প্রণয়ন কে করেন? এটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 2 লর্ড ম্যাকাউলি। ভারতীয় শিক্ষা ব্যবস্থায় যে ফিল্টারেশন থিওরি তার প্রণয়ন কিন্তু করেন লর্ড ম্যাকাউলি। নেক্সট, নিম্নলিখিত কোন গভর্নর জেনারেল বাংলা, আরবি, পার্সি এই 3টি ভাষাতেই দক্ষ ছিলেন? এটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা কিন্তু প্রত্যেকেই অ্যান্সার করার চেষ্টা করো। তো এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 4 ওয়ারেন হেস্টিং। এই ওয়ারেন হেস্টিংয়েই কিন্তু বাংলা, আরবি এবং পার্সি এই 3টি ভাষাতেই দক্ষ ছিলেন। নেক্সট, নিম্নলিখিত কোন ভারতীয় বিহারের ডেপুটি দেওয়ান হিসেবে নিযুক্ত হন? এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 4 রাজা সিতাব রায়। রাজা সিতাব রায়কেই কিন্তু ভারতীয় হিসেবে নিযুক্ত করা হয় বিহারের ডেপুটি দেওয়ান হিসেবে। ইনি ছিলেন সেই ভারতীয়। তো এখানে যদি আমরা একটু এডিশনাল ইনফরমেশনে যাই তো সেখানে দেখো বলা হয়েছে ফর দ্য এক্সারসাইজ অফ দিওয়ানি ফাংশন দ্য কোম্পানি অ্যাপয়েন্টেড 2 ডেপুটি দিওয়ানি। বলছে যে দেওয়ানি ব্যবস্থা সেই দেওয়ানি ব্যবস্থার জন্যই কিন্তু কোম্পানির 2জন ডেপুটি দেওয়ান নিযুক্ত করেছিল। একজন কে ছিলেন? একজন ছিলেন মোহাম্মদ রাজা খান, যিনি বেঙ্গলের ডেপুটি দেওয়ান হিসেবে নিযুক্ত হয়েছিলেন, এবং অন্যজন কে ছিলেন? রাজা সিতাব রায়, যিনি বিহারের ডেপুটি দেওয়ান হিসেবে নিযুক্ত হয়েছিলেন। তো
তোমরা কিন্তু এডিশনাল ইনফরমেশনটা মনে রাখবে, কারণ এখানে বিহারের ডেপুটি দেওয়ান কে নিযুক্ত হয়েছিলেন, পরিবর্তে বলা হতে পারে যে বাংলার কে ডেপুটি দেওয়ান হিসেবে নিযুক্ত হয়েছিলেন। সেই ক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে মোহাম্মদ রাজা খান। নেক্সট, ইন্ডিপেন্ডেন্ট স্টেট অফ আওয়াধ এর নির্মাণ কে করেন? তোমাদের এখানে প্রত্যেকেই অ্যান্সার করো। তো এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 4 সাদাত খান। ইন্ডিপেন্ডেন্ট স্টেট অফ আওয়াধ এর নির্মাণ করেছিলেন সাদাত খান, এবং এই সাদাত খানের অপর কী নামে পরিচিত ছিলেন? বুরহান উল মুলক। বুরহান উল মুলক নামেও কিন্তু সাদাত খান পপুলারলি অর্থাৎ জনপ্রিয়ভাবে পরিচিত ছিলেন। নেক্সট, নিম্নলিখিত কোন দুটি স্টেশনের মধ্যে দিয়ে ভারতবর্ষের রেল যোগাযোগ শুরু হয়? এটাও কিন্তু মোস্ট কমন একটা প্রশ্ন। তো এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 4 বম্বে ও থানে। তো তোমাদের যদি এখানে জিজ্ঞাসা করা হয় যে প্রথম রেল সিস্টেম ভারতবর্ষে কবে চালু হয়, সেই ক্ষেত্রে রাইট অ্যান্সার কী হবে? সেই ক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে 16 এপ্রিল 1853, 16 এপ্রিল 1853, এবং সেটা কোথায় ছিল? বম্বে টু থানে। নেক্সট, তো তোমরা যারা এখনও পর্যন্ত আনএকাডেমি সাবস্ক্রিপশন নাওনি, যারা সাবস্ক্রিপশন নিতে ইচ্ছুক আনএকাডেমি, তারা অতি সত্ত্বর সাবস্ক্রিপশন নিয়ে যাও এবং তোমরা এই সাবস্ক্রিপশন প্ল্যানটা একটু দেখে নাও। এখানে তোমরা কিন্তু 1 মাস, 3 মাস, 6 মাস, 12 মাস এবং 24 মাস অর্থাৎ 2 বছরের পর্যন্ত একসাথে সাবস্ক্রিপশন নিতে পারো। তো তোমরা যারা সাবস্ক্রিপশন নিতে ইচ্ছুক তারা যদি আমাদের যে রেফারেল কোড বা ইনভিটেশন কোড ক্যাপিটালে গাইডেন্স করো, এই কোডটা সাবস্ক্রিপশন নেওয়ার সময় অ্যাপ্লাই করো, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা একটা বেনিফিট পাচ্ছ। সেই বেনিফিটটা কি না, তোমরা তখন সেই এন্টায়ার সাবস্ক্রিপশন কস্টের উপর একটা ফ্ল্যাট 10% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। ফ্ল্যাট 10% একটা ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবে আমাদের রেফারেল কোড ব্যবহার করলে। তো তোমরা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রিপশন নাওনি, সাবস্ক্রিপশন নিতে ইচ্ছুক, তারা আমাদের রেফারেল কোড অ্যাপ্লাই করে সাবস্ক্রিপশন নিয়ে নাও। তো আবার কোশ্চেনে ফেরা যাক। নিম্নলিখিত কে মাদ্রাসে রাওতোয়ারি প্রথার প্রবর্তন করেন? এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করো। তো এই ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 4 মুনজো। এই মুনজোই কিন্তু মাদ্রাসে রাওতোয়ারি প্রথার প্রবর্তন করেছিলেন। নেক্সট, নিম্নলিখিত কোন উপজাতি গোষ্ঠী প্রথম ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে? এটাও কিন্তু একটা একটু আনকমন হলেও এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু সমস্তই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আলোচনা করছি, তো তোমরা প্রত্যেকেই অ্যান্সার করার চেষ্টা করো। তো এই ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 3 খাসি। এই খাসি নামক যে উপজাতি, এরাই কিন্তু প্রথম ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে, এবং এই খাসি উপজাতি এরা কিন্তু একটা ওই মেডিয়াভেল যে মেঘালয় অঞ্চলের কিন্তু এরা উপজাতি, খাসি উপজাতিটা। এটাও তোমরা মনে রাখবে, অনেক সময় প্রশ্ন আসতে পারে যে খাসি উপজাতি কোথাকার উপজাতি, না সেই ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে মেঘালয়। নেক্সট, নিম্নলিখিত কে লর্ড কর্নওয়ালিসের বিচার বিভাগীয় ক্ষেত্রের উপদেষ্টা ছিলেন? এটাও কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এই ক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 4 স্যার উইলিয়াম জোন্স। স্যার উইলিয়াম জোন্সই কিন্তু লর্ড কর্নওয়ালিসের জুডিশিয়াল ডিপার্টমেন্টের বা বিচার বিভাগীয় ক্ষেত্রের উপদেষ্টা ছিলেন। আমরা এবার একটু অ্যাডিশনাল ইনফরমেশনটা দেখে নেব। এখানে বলা হয়েছে ইন দ্য ওয়ার্ক অফ জুডিশিয়াল অর্গানাইজেশন Cornwallis secured the job of William Jones, who has judged and a great scholar। বলছে জুডিশিয়াল অর্গানাইজেশনের ক্ষেত্রে কিন্তু কর্নওয়ালিস উইলিয়াম জোন্সের যে জব এটা সিকিওর করেছিলেন, এবং ইনি কে ছিলেন? উইলিয়াম জোন্স। উইলিয়াম জোন্স কিন্তু ছিলেন একজন জাজ এবং গ্রেট স্কলার,
এবং এই সিভিল এবং যে ক্রিমিনাল কোড এগুলো কিন্তু কমপ্লিটলি রিঅর্গানাইজ করেছিলেন উইলিয়াম জোনসেই। নেক্সট, নিম্নলিখিত কে চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন করেন? এটা কিন্তু তোমাদের সকলেরই অ্যান্সার করতে পারার কথা। তোমরা সকলেই অ্যান্সার জানাও কমেন্ট বক্সে যে কে চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন করেন। তো এই ক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 2, লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিসই কিন্তু চিরস্থায়ী বন্দোবস্তের ব্যবস্থা করেছিলেন। নেক্সট, নিম্নলিখিত কাকে সিভিল সার্ভিসের জনক বলা হয়? তোমরা কিন্তু প্রত্যেকেই অ্যান্সার করার চেষ্টা করো। তোমরা এখানে বলো যে নিম্নলিখিত কাকে সিভিল সার্ভিসের জনক বলা হয়। তো এই ক্ষেত্রেও কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 4, লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিসকেই কিন্তু সিভিল সার্ভিসের জনক বলা হয়। নেক্সট, নিম্নলিখিত কোন রাজ্যটি প্রথম সত্য বিলোপ নীতির প্রয়োগ হয়? অর্থাৎ নিম্নলিখিত কোন রাজ্যটি প্রথম সত্য বিলোপ নীতির অধীনে আছে? এটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই ক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 4, সাতারা। এই সাতারা রাজ্যটিই কিন্তু প্রথম সত্য বিলোপ নীতির অধীনে আছে, বা সাতারা রাজ্যটিতেই কিন্তু প্রথম সত্য বিলোপ নীতির প্রয়োগ হয়। তো আমরা এবার একটু অ্যাডিশনাল ইনফরমেশনটা দেখে নেব। বলা হচ্ছে সাতারা ওয়াজ দ্য ফার্স্ট ইনসেক্ট আন্ডার দ্য ডক্ট্রিন অফ ল্যাপস। অর্থাৎ সত্য বিলোপ নীতির আন্ডারে কিন্তু সাতারা যে রাজ্য সেটাই প্রথম প্রয়োগ করা হয় ডক্ট্রিন অফ ল্যাপস বা সত্য বিলোপ নীতি, এবং এটিকে প্রবর্তন করেন লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি। এবার কি বলেছে, ডক্ট্রিন অফ ল্যাপস ওয়াজ অ্যাপ্লাইড বাই ডালহৌসি টু সাতারা অ্যান্ড ইট ওয়াজ এনফোর্সড ইন 1848। অর্থাৎ 1848 খ্রিস্টাব্দে কিন্তু সাতারা রাজ্যটি সত্য বিলোপ নীতির আন্ডারে এনে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করা হয়। এবং তারপর কি ঝাঁসি এবং নাগপুর এগুলোও কিন্তু সত্য বিলোপ নীতির অধীনে আসে। তো সেগুলো কখন আসে? 1854 খ্রিস্টাব্দে। এবং কি বলছে, অ্যাজ এ রেজাল্ট অফ দ্য এনসেকশন, অর্থাৎ এই অধিগ্রহণের মধ্যে দিয়ে এ লার্জ পার্ট অফ দ্য সেন্ট্রাল প্রভিন্স কেম আন্ডার দি ব্রিটিশ রুল। অর্থাৎ একটা বড় অঞ্চল কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়ে যায়, এবং এগুলো গভর্ন করার জন্য বা এগুলো পরিচালনা করার জন্য কাকে নিয়োগ করা হয়? একজন চিফ কমিশনার। একজন চিফ কমিশনারকে 1861 খ্রিস্টাব্দ থেকে নিয়োগ করা হয়। ক্লিয়ার? নেক্সট, নিম্নলিখিত কোন ব্রিটিশ সেনাপতি সাঁওতালদের দ্বারা 1855 খ্রিস্টাব্দে পরাজিত হন? এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই ক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 3, মেজর বুরক। এই মেজর বুরকেই কিন্তু 1855 খ্রিস্টাব্দে সাঁওতালদের দ্বারা পরাজিত হন। এবং তার পরাজয়ের একটা মোস্ট ইম্পর্টেন্ট কারণ কি, না সেই সময় ব্রিটিশ সরকার বা ব্রিটিশ যে বাহিনী তারা কিন্তু সাঁওতালদের যে এইরকম একটা বিদ্রোহ, সেই বিদ্রোহের কোনো রকম আঁচ পায়নি, বা সেই বিদ্রোহের জন্য কোনোভাবেই প্রস্তুত ছিল না। নেক্সট, লর্ড কর্নওয়ালিসের সমাধি কোথায় অবস্থিত? তো এটাও কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই ক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 1, গাজীপুর। লর্ড কর্নওয়ালিসের সমাধি গাজীপুরে অবস্থিত। এবং এই লর্ড কর্নওয়ালিস তিনি কবে মারা যান? তিনি কিন্তু অক্টোবর 5 অক্টোবর 1805 খ্রিস্টাব্দে মারা যান। 1805 খ্রিস্টাব্দে মারা যান। এবং সেই মৃত্যুকালে তার বয়স কত হয়েছিল? মৃত্যুকালে তার বয়স কিন্তু হয়েছিল 67 বছর, 67 ইয়ার্স। নেক্সট, নিম্নলিখিত কোন গভর্নর জেনারেল ভারতবর্ষের দাসত্ব প্রথার অবলুপ্তি ঘটান? এটাও কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে নিম্নলিখিত কোন গভর্নর জেনারেল ভারতবর্ষের দাসত্ব প্রথার অবলুপ্তি ঘটান? তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 4, লর্ড এলেনবর্গ। লর্ড এলেনবর্গ কিন্তু ভারতবর্ষে দাসত্ব প্রথার অবসান ঘটিয়েছিলেন।
তো আমরা যদি এবার একটু অ্যাডিশনাল ইনফরমেশনটা দেখে নিই, তো আমরা কি দেখব, বলছে লর্ড এলেনবার্গ হ্যাড অ্যাবলিশড স্লেভারি ইন ইন্ডিয়া, দ্য ইন্ডিয়ান স্লেভারি অ্যাক্ট 1843। অর্থাৎ এই যে ইন্ডিয়ান স্লেভারি অ্যাক্ট 1843, এই অ্যাক্টের মধ্যে দিয়েই কিন্তু লর্ড এলেনবার্গ ভারতবর্ষে দাসত্ব প্রথার অবসান ঘটান। এবং এই অ্যাক্টটা অন্য কী নামে পরিচিত, অ্যাক্ট ভি, অর্থাৎ অ্যাক্ট ভি অফ 1843। অর্থাৎ এই অ্যাক্টে কিন্তু 1843-এ পেশ করা হয়। নেক্সট, নিম্নলিখিত কাকে ব্রিটিশ পার্লামেন্টে ইমপিচ করা হয়? অর্থাৎ এখানে তোমাদের বলতে হবে নিম্নলিখিত কোন গভর্নর জেনারেলকে ব্রিটিশ পার্লামেন্টে ইমপিচ করা হয়। তো এই ক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 1, ওয়ারেন হেস্টিং। ওয়ারেন হেস্টিংকেই কিন্তু ব্রিটিশ পার্লামেন্টে ইমপিচ করা হয়। এবার আমরা ওয়ারেন হেস্টিংয়ের ইমপিচমেন্ট সম্পর্কে এডিশনাল ইনফরমেশনটা দেখব। এখানে কি বলা হয়েছে, ইন 1787 ওয়ারেন হেস্টিং ওয়াজ ইমপিচড ইন দ্য পার্লামেন্ট অফ দ্য ব্রিটিশ পার্লামেন্ট বাই এডমন্ড বুরকে। তো কবে ইমপিচ করা হয় না, 1787 খ্রিস্টাব্দে। 1787 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংকে কিন্তু ইমপিচ করা হয়। এবং কার দ্বারা, এডমন্ড বুরকে দ্বারা। তিনি কি বলছে, বুরকে 22টি চার্জেস অর্থাৎ 22টি অভিযোগ এনেছিলেন ওয়ারেন হেস্টিংসের এগেনস্টে। তাদের মধ্যে কি ইম্পর্টেন্ট যে অভিযোগগুলো, সেগুলো কী ছিল, রোহিলা ওয়ার অর্থাৎ রোহিলাদের মধ্যে যে দাঙ্গা, এবং তার যে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সেস অর্থাৎ তার যে বারবারন্ত, শাসনতান্ত্রিক যে বারবারন্ত, সেই শাসনতান্ত্রিক বারবারন্ত। তাছাড়াও আবার কী ছিল, নন্দকুমারের যে ব্যাপার আমরা সকলেই জানি। এবং তাছাড়াও কি না, দ্য ট্রিটমেন্ট অফ রাজা চৈত্য সিং অফ বেনারস, এবং যে ওধাবের যে বেগম, তাদের উপর যে প্রেসার ক্রিয়েট করা, এগুলোই ছিল কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অভিযোগ তার বিরুদ্ধে। কিন্তু কি হয়, একটা দীর্ঘকালীন যে তদন্ত বা শুনানি, সেই তদন্ত পর কিন্তু ওয়ারেন হেস্টিং নির্দোষ প্রমাণিত হন। এবং এই তদন্তটা কিন্তু 1795 খ্রিস্টাব্দ পর্যন্ত চলে। তো এটা কিন্তু দেখতেই পাচ্ছ একটা দীর্ঘ সময়। 1778 খ্রিস্টাব্দে তার বিরুদ্ধে ইমপিচমেন্টের অভিযোগ আনা হয়, এবং অর্থাৎ ইমপিচমেন্ট প্রক্রিয়া শুরু করা হয়, এবং সেটা 1795 খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু চলে। এবং তারপর কি হয়, তিনি নির্দোষ প্রমাণিত হন, এবং স্টিল তিনি পেনশন পেতে থাকেন কোম্পানির থেকে, এবং 1818 খ্রিস্টাব্দে তিনি মারা যান। তো এই অ্যাডিশনাল ইনফরমেশনগুলো কিন্তু তোমরা মনে রাখবে। নেক্সট, সিপাহী বিদ্রোহের সময় ভারতবর্ষের গভর্নর জেনারেল কে ছিলেন? তো এটা তোমাদের বলতে হবে। তো এই ক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 2, লর্ড ক্যানিং। লর্ড ক্যানিংই কিন্তু সিপাহী বিদ্রোহের সময় ভারতবর্ষের গভর্নর জেনারেল ছিলেন। নেক্সট, নিম্নলিখিত কে দিন-ই-ইলাহি সদস্য হন? তো এই ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 4, বীরবল। বীরবলেই কিন্তু দিন-ই-ইলাহি সদস্য হয়েছিলেন। নেক্সট, কোন বছর পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়? এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তোমরা সকলেই অ্যান্সার করার চেষ্টা করো। তো এই ক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 4, 1556 খ্রিস্টাব্দ। 1556 খ্রিস্টাব্দেই কিন্তু পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়। আমাদের নেক্সট প্রশ্ন, জাহাঙ্গীরের সৌধ কোথায় অবস্থিত? তোমরা প্রত্যেকেই অ্যান্সার করার চেষ্টা করো। তো এই ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 3, লাহোর। জাহাঙ্গীরের সৌধ কিন্তু লাহোরে অবস্থিত, আমরা সকলেই জানি আশা করি। এবং আজকের আমাদের 30তম প্রশ্ন, বা আজকের আমাদের শেষ প্রশ্ন, ভারতে সুফিবাদ কখন প্রবেশ করে? তো এই ক্ষেত্রে তোমরা অ্যান্সারটা দেখে রাখো। এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশান 2, দ্বাদশ শতকে। অর্থাৎ ভারতবর্ষে কিন্তু দ্বাদশ শতকে সুফিবাদ প্রবেশ করে। তো থ্যাংক ইউ গাইস, এই ছিল আমাদের মোস্ট ইম্পর্টেন্ট 30টি কোশ্চেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে দাও, এবং নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো। এবং চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অল করে রাখো, যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেট সবথেকে আগে তোমরা পাও। এবং আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তোমরা কিন্তু প্রত্যেকেই আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। আমাদের প্রতিটি ক্লাসের পর ফ্রি পিডিএফ
প্রোভাইড করা হয় আমাদের টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে টিউনড।